দশম শ্রেণীর প্রাণী হরমোন চ্যাপ্টারটা আলোচনা করছিলাম। তোমাদের দশম শ্রেণীর সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে পিটুইটারি থেকে থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল, অগ্নাশয় এবং বিভিন্ন জনন গ্রন্থি, যেমন পুরুষের ক্ষেত্রে শুক্রাশয় এবং মহিলাদের ক্ষেত্রে ডিম্বাশয়, এই গ্রন্থি থেকে কী কী হরমোন নিঃসৃত হয়। আগের ক্লাসগুলোতে আমি পিটুইটারি এবং থাইরয়েড থেকে নিঃসৃত হরমোন ও তাদের কাজগুলো আলোচনা করেছি। আজ যেটা স্টার্ট করব সেটা হলো অগ্নাশয় থেকে কী কী হরমোন নিঃসৃত হয় এবং তাদের কাজ। ফার্স্ট আসি অগ্নাশয়ের অবস্থান, মানে অগ্নাশয় কোথায় অবস্থিত। অগ্নাশয়ের অবস্থান জানার জন্য আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা একটু জানতে হবে, যেটা তোমরা 9-এ পড়েছো। তাও আমি একটু বলি। এখান থেকে ডাইজেস্টিভ সিস্টেমে যেটা আসছিল সেটা হচ্ছে গ্রাসনালী। গ্রাসনালীটা এসে কি হচ্ছিল, এখানে স্টমাক ছিল, মানে পাকস্থলী ছিল, এরপরে ক্ষুদ্রান্তে ঢুকে যাচ্ছিল। এরকম ক্ষুদ্রান্তে অনেক জালিকার অংশ ছিল, ক্ষুদ্রান্তে চলে যাচ্ছিল। তাহলে এটা কি হলো, এটা হচ্ছে পাকস্থলী। এটা হলো পাকস্থলী। পাকস্থলীর ঠিক নিচে ক্ষুদ্রান্তকে 3টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডিওডেনাম, ইলিয়াম এবং জেজুনাম। ফার্স্ট যে অংশটা, এই যে বাঁকা অংশটা, এটাকে বলা হয় ডিওডেনাম। এই অংশটাকে বলা হয় ডিওডেনাম। ঠিক আছে, এই ডিওডেনামে পাকস্থলীর ঠিক নিচে এই ডিওডেনামের খাঁজে এখানে একটা পাতার মতো অংশ দেখতে পাওয়া যায়। এটা একটা গ্রন্থি, এই গ্রন্থিটার নামই হচ্ছে অগ্নাশয়। বোঝা গেছে? তাহলে এর অবস্থানটা যদি লিখতেই হয়, কি লিখবে? উদর গহ্বরে পাকস্থলীর নিচে ডিওডেনামের খাঁজে, ডিওডেনাম এর খাঁজে অবস্থিত। এটা হলো অবস্থান। এবারে আসি, অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়। এটা আমি আগে বলেছিলাম, অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়। মিশ্র গ্রন্থি, এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা পড়ে যে কোন গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলা হয় এবং কেন বলা হয়। অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন? কারণ এর দুটো পার্ট থাকে। একটা কি পার্ট থাকে? একটা থাকে অন্তঃক্ষরা পার্ট বা অন্তঃক্ষরা অংশ, আর একটা থাকে বহিঃক্ষরা। অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা। অন্তঃক্ষরা অংশ থেকে হরমোন নিঃসৃত হয়, কিন্তু বহিঃক্ষরা পার্ট থেকে কি নিঃসৃত হয়? উৎসেচক। এটা আমি ডিটেলসে আগের ক্লাসে আলোচনা করেছি, তাই এখানে আমি ডিটেলস বলবো না। এখানে আমি যেহেতু হরমোন আলোচনা করছি, তাই অন্তঃক্ষরা পার্টটাই শুধুমাত্র আলোচনা করব। বহিঃক্ষরা পার্ট থেকে যে উৎসেচক নিঃসৃত হয়, সেই উৎসেচক ক্ষুদ্রান্তে এসে খাবার পাচিত করতে সাহায্য করে। তাই অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা দুটো অংশই যেহেতু অগ্নাশয়ে আছে, তাই অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়। এবারে অন্তঃক্ষরা। অগ্নাশয়ের অন্তঃক্ষরা পার্টে কি হয়, কিছু কোষপুঞ্জ দেখতে পাওয়া যায়। এরকম অনেকগুলো কোষ একসাথে থাকে, একে কি বলা হয়? কোষপুঞ্জ। এটা কোথায় থাকে? অন্তঃক্ষরা পার্টে থাকে।
বহিঃক্ষরা পাটে না, অন্তঃক্ষরা পাটে থাকে। অন্তঃক্ষরা পাটে কি থাকে? কিছু কোষপুঞ্জ থাকে, কোষপুঞ্জ থাকে। এই কোষপুঞ্জ এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আচ্ছা, তাহলে অন্তঃক্ষরা পাঠে অনেকগুলো কোষপুঞ্জ দেখতে পাওয়া যায়, যেটাকে বলা হয় একত্রে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এখানে কি কি কোষ থাকে? কি কি কোষ থাকে? এখানে মেনলি 4 ধরনের কোষ দেখতে পাওয়া যায়। কি কি? একটা হচ্ছে আলফা কোষ, একটাকে বিটা কোষ, একটা ডেল্টা কোষ, আর একটা থাকে সেটা হচ্ছে গামা কোষ। এটা বোঝা গেছে? এই কোষগুলো, যেখানে অনেক কোষপুঞ্জ আছে, তার মধ্যে কটা টাইপের কি কি ধরনের কোষ দেখতে পাওয়া যায়? আলফা কোষ দেখতে পাওয়া যায়, বিটা কোষ দেখতে পাওয়া যায়, ডেল্টা কোষ দেখতে পাওয়া যায় এবং গামা কোষ দেখতে পাওয়া যায়। এবার আমি যেটা বলবো, এই কোষগুলি থেকে কি কি হরমোন নিঃসৃত হয়। আলফা কোষ থেকে যে হরমোনটা নিঃসৃত হয় সেটার নাম হচ্ছে গ্লুকাগন। আলফা কোষ থেকে নিঃসৃত হরমোনের নাম গ্লুকাগন হরমোন। বিটা কোষ থেকে কি নিঃসৃত হয়? বিটা কোষ থেকে হরমোন নিঃসৃত হয় ইনসুলিন। ইনসুলিন হরমোন নিঃসৃত হয়। ডেল্টা কোষ থেকে কি নির্গত হয়? সোমাটোস্টেটিন। সোমাটোস্টেটিন। আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন, ডেল্টা কোষ থেকে সোমাটোস্টেটিন এবং গামা কোষ থেকে গ্যাস্ট্রিন। এই 4টি হরমোন নিঃসৃত হয়, কিন্তু তোমাদের সিলেবাসে 2টো হরমোন আছে। একটা হচ্ছে গ্লুকাগন আর একটা হচ্ছে ইনসুলিন। তাই আমি এখানে এই 2টো হরমোনের কাজ নিয়ে আলোচনা করব, গ্লুকাগন এবং ইনসুলিন। এই 2টো হরমোনের মেন কাজ কি? এই 2টো হরমোন যে কাজ করে সেটা হচ্ছে রক্তে, 2টো হরমোনই একত্রে কি করে? রক্তে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে। রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। আমাদের রক্তে গ্লুকোজ একটা নির্দিষ্ট পরিমাণ থাকে। কত থাকে? 100 ml রক্তে 80 থেকে 120 মিলিগ্রাম গ্লুকোজ থাকে। ঠিক আছে? রক্তে এর পরিমাণটা যাতে নির্দিষ্ট থাকে, অর্থাৎ এর থেকে বেশিও না হয়ে যায়, এর থেকে কমেও না যায়, সেটা নিয়ন্ত্রণ করে কে? এই 2টো হরমোন, একটা হচ্ছে ইনসুলিন আর একটা হচ্ছে গ্লুকাগন। এবার আমি 2টো হরমোনের একটা আলাদা আলাদা কাজ আলোচনা করব। প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইনসুলিন। ইনসুলিনের কাজ। ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ হচ্ছে রক্তে যখন গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে তখন গ্লুকোজকে রক্ত থেকে কমানো। অর্থাৎ আমরা কি বিভিন্ন কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাচ্ছি, আমরা কি জানি কার্বোহাইড্রেটগুলো পাচিত হয়ে গ্লুকোজ তৈরি হলো। এবার গ্লুকোজ তৈরি হয়ে কোথায় গেল? রক্তে গিয়ে মিশলো। ফলে কি হচ্ছে? রক্তে গ্লুকোজের মাত্রাটা অনেকটা বেড়ে যাচ্ছে। তাহলে কি হবে? রক্ত থেকে গ্লুকোজকে কমাতে হবে। তখন এই ইনসুলিন হরমোন কি করে? ইনসুলিন হরমোন ফার্স্ট যে কাজটা করে সেটা হচ্ছে
গ্লুকোজ বিশোষণ, গ্লুকোজ বিশোষণ। এর কাজটা কি? এর কাজটা হচ্ছে কোষের মধ্যে গ্লুকোজকে প্রবেশ করানো। আমাদের কোষের কাজকর্মের জন্য গ্লুকোজ প্রয়োজন, গ্লুকোজকে কোষে লাগবে। এই ইনসুলিন কি করে? কোষের মধ্যে গ্লুকোজকে ঢোকায়। তাহলে কি করে? ইনসুলিনের ক্রিয়ার ফলে কি হয়? ইনসুলিনের ক্রিয়ার ফলে যেটা হয়, ধরো এটা হচ্ছে কোষ, এটা একটা কোষ। এই কোষের মধ্যে কি করবে? গ্লুকোজটাকে ঢোকাবে, গ্লুকোজটাকে কোষের মধ্যে ঢুকিয়ে দিল, যাতে গ্লুকোজ কোষের মধ্যে গিয়ে অন্যান্য কাজ করতে পারে। তাহলে রক্ত থেকে গ্লুকোজকে নিয়ে কোষের মধ্যে ঢুকিয়ে দিল। কোথা থেকে আসছে? আচ্ছাটা লিখি এখানে, ব্লাড, ব্লাড থেকে গ্লুকোজকে নিয়ে কোষের মধ্যে ঢুকিয়ে দিল। তাহলে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গেল। এটার একটা কাজ। দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় যে কাজটা করে সেটা হচ্ছে গ্লাইকোজেনেসিস। এই টার্মগুলো একটু গুলিয়ে যায়, তাই এই টার্মগুলো একটু ভালো করে বোঝানো। গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনেসিস কাকে বলে? গ্লাইকোজেনেসিস যেটা বলে সেটা হচ্ছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির পদ্ধতিকে। অর্থাৎ রক্তে যখন গ্লুকোজ বেড়ে গেল এবং কোষেও ঢুকে গেল, তারপরেও কোষের কাজ করার পরেও গ্লুকোজ রক্তে আছে, বেশি আছে, তখন কি করবে? ও গ্লুকোজটাকে সঞ্চিত করবে শরীরে। গ্লুকোজটাকেও কি করে? গ্লাইকোজেনে ট্রান্সফার করে দেয়, গ্লাইকোজেনে কনভার্ট করে দিল। এই গ্লাইকোজেনটা কি হয়? আমাদের দেহে সঞ্চিত থাকে। আবার যখন গ্লুকোজের পরিমাণ আমাদের দেহে কমে যাবে, তখন এই গ্লাইকোজেন থেকে আবার গ্লুকোজ তৈরি হবে। গ্লাইকোজেনটা কোথায় সঞ্চিত থাকে? গ্লাইকোজেন সঞ্চিত থাকে, 1 নম্বর থাকে হচ্ছে আমাদের যকৃতে, আর একটা থাকে পেশি কোষে। আচ্ছা, এখানে এই গ্লাইকোজেনটা সঞ্চিত থাকে। এই কাজটাও কে করে? এই কাজটাও করে ইনসুলিন। ইনসুলিনের তাহলে দুটো কাজ হলো। 1 নম্বর হচ্ছে কোষের মধ্যে গ্লুকোজকে প্রবেশ করানো, আর দ্বিতীয়ত হচ্ছে গ্লুকোজকে গ্লাইকোজেন আকারে সঞ্চয় করে রাখা। এবারে গ্লুকাগনের কাজ। ইনসুলিন ব্লাডে গ্লুকোজের মাত্রাকে কমিয়ে দিল। এবারে গ্লুকাগন কি করে? ঠিক ইনসুলিনের বিপরীত কাজ করে। কি কাজ করবে? যখন রক্তে গ্লুকোজের মাত্রা কম আছে, ধরো আমরা ঠিকঠাক করে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাচ্ছি না বা অন্য কোনো কারণে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গেল, তাহলে আমাদের কাজ করার জন্য তো গ্লুকোজ লাগবে। তাহলে গ্লুকাগন তখন কি করে? এই যে গ্লাইকোজেন আকারে যকৃতে পেশিকোষে সঞ্চিত ছিল, এই গ্লাইকোজেনটাকে ও ভেঙে দেবে। ভেঙে কি করবে? আবার গ্লুকোজ তৈরি করে দেবে। তাহলে এর ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে, এই পদ্ধতিটার নাম হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। আগের পদ্ধতিটা কি ছিল? গ্লাইকোজেনেসিস, যেখানে গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে ট্রান্সফার হচ্ছিল। এখানে যেই পদ্ধতিটা, এটাকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস এই পদ্ধতিতে কি হয়? ঠিক এর অপোজিট কাজটা হয়। মানে গ্লাইকোজেন, গ্লাইকোজেনটাকে কি করে? ও গ্লুকোজে পরিবর্তন করে দেয়, যাতে আমাদের শরীরের কোষের বিভিন্ন কাজগুলো করতে পারে। ঠিক আছে? তাহলে এর অপোজিট কাজটা করলো। এটা কে করলো? গ্লুকাগন করলো। এবং এই পদ্ধতিটাকে কি বলা হয়? গ্লাইকোজেনোলাইসিস। এখানে আর একটা পদ্ধতি হয় যেটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস।
নিওজেনেসিস। এই তিনটে টার্ম একটু কনফিউজ হয়ে যায়, তাই তিনটে টার্ম একটু ভালো করে মনে রেখো। একটা হচ্ছে গ্লাইকোজেনেসিস, একটা গ্লাইকোজেনোলাইসিস, একটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস পদ্ধতিটাতে কি হয়, যখন আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যায় তখন আমাদের শরীর কি করে, কার্বোহাইড্রেট ছাড়াও অন্যান্য কিছু যেমন প্রোটিন, ল্যাকটিক অ্যাসিড, কিটোন এই সমস্ত থেকেও গ্লুকোজ তৈরি করতে শুরু করে। এই পদ্ধতিটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। যেমনটা কি লিখবে তাহলে, কার্বোহাইড্রেট ছাড়া প্রোটিন, ল্যাকটিক অ্যাসিড, ইত্যাদি থেকে, মানে অন্য কিছু থেকে, কার্বোহাইড্রেট ছাড়া অন্যান্য থেকে যখনও গ্লুকোজ তৈরি করে, গ্লুকোজ সৃষ্টি করে। এই পদ্ধতিটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। তাহলে গ্লুকোজ তাকে তৈরি করতে হবে যেভাবেই না হোক, কারণ রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গেছে। তাই গ্লুকাগন গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে তৈরি করে, বা প্রোটিন, ল্যাকটিক অ্যাসিড ইত্যাদি থেকে গ্লুকোজ তৈরি করে। এই পদ্ধতিটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। তাহলে এখানে দুটো বুঝতে পারলে ইনসুলিন এবং গ্লুকাগনের কাজ কি। ইনসুলিন হচ্ছে রক্ত থেকে গ্লুকোজকে কোষে ঢোকাচ্ছে এবং সঞ্চয় করে রাখছে। গ্লুকাগন ঠিক তার অপোজিট কাজ করছে, অর্থাৎ গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে কনভার্ট করে দিচ্ছে এবং অন্যান্য জিনিস থেকে গ্লুকোজ তৈরি করছে। এটাই ছিল ইনসুলিন এবং গ্লুকাগনের কাজ। দ্বিতীয় আমরা যে গ্রন্থিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান কোথায়? অ্যাড্রিনাল গ্রন্থি আমাদের কিডনিতে অবস্থান করে, অর্থাৎ বৃক্কতে। আমরা কি জানি, আমাদের দুটো কিডনি বা বৃক্ক আছে, তো এভাবে থাকে, দুটো বৃক্ক থাকে। এই দুটো বৃক্কের ঠিক ওপরের দিকে পিরামিড বা ত্রিভুজাকৃতির দুটো গ্রন্থি থাকে। এই দুটো গ্রন্থিকেই বলা হয় অ্যাড্রিনাল গ্রন্থি। এইগুলোকে সুপ্রারেনাল গ্রন্থিও বলা হয়, কারণ এগুলো বৃক্কের মাথায় বা উপরের দিকে অবস্থান করে, তাই এগুলোকে বলা হয়, এই দুটো গ্রন্থি কি, অ্যাড্রিনাল গ্রন্থি। দুটো তাহলে আমাদের অ্যাড্রিনাল গ্রন্থি থাকে। এর অবস্থানটা বোঝা গেছে। অবস্থানটা কি, বৃক্কের উপরে। বৃক্কের উপরে অ্যাড্রিনাল গ্রন্থি অবস্থান করে। এই অ্যাড্রিনাল গ্রন্থির দুটো পার্ট আছে। কি কি পার্ট আছে? ধরো এটা আমি একটা অ্যাড্রিনাল গ্রন্থিকে একটু বড় করে আঁকি। এটা ধরো একটা অ্যাড্রিনাল গ্রন্থি ত্রিভুজাকৃতির, ঠিক আছে? এর ভেতরে আর একটা অংশ থাকে। এই যে বাইরের পার্ট মানে এই যে বাইরের পার্ট, এই পার্টটাকে বলা হয় কর্টেক্স, এবং ভিতরের যে পার্ট এটাকে বলা হয় মেডালা। দুটো পার্ট থাকে, কর্টেক্স এবং মেডালা। কর্টেক্স থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় সেগুলো তোমাদের সিলেবাসে নেই, কেবলমাত্র মেডালা থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় সেটা তোমাদের সিলেবাসে আছে। একটা জিনিস আমি বলেছিলাম পিটুইটারি পড়ানোর সময়, যে ACTH একটা হরমোনের নাম বলেছিলাম, অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। এই হরমোনটা কোথায় কাজ করে?
এই হরমোনটা কিন্তু কর্টেক্সে কাজ করে, কর্টেক্সে কাজ করে, মেডালায় নয়, ঠিক আছে? কর্টেক্সে কাজ করে, গিয়ে হরমোন নিঃসরণে উদ্দীপিত করে, মেডালাকে কিন্তু উদ্দীপিত করে না। তাহলে এবার বলো, মেডালা থেকে তাহলে কে হরমোন নিঃসরণে সাহায্য করছে? কিছু একটা উদ্দীপিত করতে হবে মেডালাকে, তবে তো মেডালা হরমোন নিঃসৃত করবে। কিন্তু এসিটিএইচ কোনোভাবেই কর্টেক্সকে উদ্দীপিত করে না, মেডালাকে সরাসরি ব্রেন উদ্দীপিত করে, ঠিক আছে? আমরা কি পড়েছিলাম? ব্রেনের গঠন, এখানে গুরু মস্তিষ্ক ছিল, তারপরে কি ছিল এখানে? মেডালা অবলাঙ্গাটা ছিল, পন্স ছিল, গুরু মস্তিষ্ক ছিল, এখানটা আবার লঘু মস্তিষ্ক ছিল। যাই হোক, আমি ভালো ছবি আঁকছি না এখানে, ঠিক আছে? গুরু মস্তিষ্ক, পন্স, মেডালা অবলাঙ্গাটা, লঘু মস্তিষ্ক। এই ব্রেন থেকে কি হয়? সরাসরি নিউরন, এইটা এখানে ধরো কর্টেক্স আছে, মেডালা আছে ভেতরে, ঠিক আছে? এখান থেকে সরাসরি কি যায়? নিউরন, নিউরন যায় এখানে, কোথায় যায়? মেডালাতে, সরাসরি মেডালায় যায়, মেডালাকে গিয়ে উদ্দীপিত করে। এর ফলে কি হয়? মেডালা তখন কি করবে? মেডালা তখন কি করে? হরমোন নিঃসরণ করে। কি কি হরমোন নিঃসরণ করে? একটা হচ্ছে অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন, আর একটা কি হরমোন নিঃসৃত করবে? নরঅ্যাড্রিনালিন বা নরএপিনেফ্রিন। এর নামগুলো শুনে এটা মনে হতে পারে যে এরা দুজনের অপোজিট কাজ করে, মানে বিপরীত কাজ করে, কিন্তু সেটা আদতে হয় না। দুজনে ভাই ভাই আর কি, মানে দুজনে একই ধরনের কাজ করে। এই হরমোনকে কি বলা হয় বলতে? এই হরমোনকে বলা হয় আপদকালীন হরমোন। এই হরমোনকে কি বলা হয়? এটা পরে যে আপদকালীন হরমোন কোন হরমোনকে বলা হয়, তখন এই হরমোনের নাম বলতে হবে। কেন একে আপদকালীন হরমোন বলা হয়? কারণ যখন ধরো কোনো কঠিন সিচুয়েশন চলে এসছে, মানে ধরো তোমায় কুকুর তাড়া করেছে, ঠিক আছে? তখন তোমায় কি করতে হবে? দৌড়াতে হবে। তোমার একটা বিপদের সময় এসেছে, আপদকালীন মানে বিপদের সময় যে হরমোন নিঃসৃত হয়। যখন কোনো বিপদ এসে গেছে সামনে, তাহলে তোমার কি করতে হবে? দৌড়াতে হবে, তোমাকে যুদ্ধ করতে হবে কারোর সাথে, ভয় পেয়েছো, ফিয়ার, এই সমস্ত যে সিচুয়েশনগুলো আসে, তখন এই হরমোন নিঃসৃত হয়। যখন আমরা ভয় পেয়ে দৌড়াচ্ছি, তখন আমাদের কি হয় শরীরে? তখন আমাদের দেখবে বুকটা খুব তাড়াতাড়ি ধুকপুক করছে, মানে হার্টবিট খুব বেড়ে গেছে, নিঃশ্বাস আমরা তখন খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি, ঠিক আছে? কেন এই কাজগুলো হয়? কারণ আমাদের দৌড়ানোর জন্য কি লাগবে? আমাদের দৌড়ানোর জন্য যেটা লাগে সেটা হচ্ছে শক্তি লাগবে। শক্তি কোথা থেকে তৈরি হয়? শক্তির জন্য কি কি লাগবে? এটিপি O2 লাগবে, অক্সিজেন লাগবে এবং গ্লুকোজ লাগবে। এই দুটো কোষের মধ্যে গেলে তবেই এটিপি তৈরি হবে। এটিপি শক্তি, দৌড়ানোর জন্য আমাদের শক্তি লাগবে। তাহলে কি হবে? গ্লুকোজটা তাহলে আমরা কোথা থেকে পাবো? গ্লুকোজ পাওয়ার জন্য কি করতে হবে? আমাদের শরীরকে গ্লুকোজ তৈরি করতে হবে, বিপাক ক্রিয়া বাড়াতে হবে। তাহলে আপদকালীন হরমোনের প্রথম কাজ কি হবে? বিপাক ক্রিয়ায় সাহায্য করা বা বিপাক বৃদ্ধি করা, বিপাক ক্রিয়াকে। বিপাক ক্রিয়ার ফলে কি হবে? বিপাক ক্রিয়ার ফলে কি হবে? গ্লুকোজ তৈরি হবে, এবং যেই গ্লুকোজটা কোষে গিয়ে এটিপি তৈরি করবে। তাহলে কি হলো? গ্লুকোজ তৈরি করলো, এবং এই গ্লুকোজের মাত্রাকে তাহলে রক্তে বাড়িয়ে দিল, যাতে কোষ সহজে গ্লুকোজ নিতে পারে। দ্বিতীয় কাজটা কি বললাম? যে আমাদের অক্সিজেনের মানে শ্বাস নেওয়ার হারটাকে বাড়িয়ে দেয়, শ্বসন হার বাড়িয়ে দেয়, তাই তো? শ্বসনতন্ত্রের ক্রিয়া বৃদ্ধি করে, শ্বসনতন্ত্রের ক্রিয়া বৃদ্ধি।
শ্বসনতন্ত্রের ক্রিয়া বৃদ্ধির ফলে কি হবে? ক্রিয়া বৃদ্ধির ফলে বাতাস থেকে বেশি বেশি করে অক্সিজেন আমাদের শরীরের মধ্যে ঢুকবে এবং সেই অক্সিজেনটা আমাদের কাজে লাগবে। তাহলে কি হয়? শ্বসন হারকে বৃদ্ধি করে দেয়। থার্ড কাজ কি বললাম? এই যে অক্সিজেনটা আমাদের রক্তে ঢুকলো, একে কি করতে হবে? কোষের মধ্যে তো নিয়ে যেতে হবে। তার জন্য কি লাগবে? তার জন্য হৃৎপিণ্ডের গতিকে বৃদ্ধি করতে হবে, কারণ আমাদের হার্ট কি করে? ব্লাডকে পাম্প করে। ব্লাডকে পাম্প করে শরীরের বিভিন্ন অংশে পৌঁছে দেয়। তাহলে হৃৎপিণ্ডের গতি বৃদ্ধি করতে হবে, ঠিক আছে, যাতে অক্সিজেনকে সমস্ত দেহে পৌঁছে দিতে পারে। আর কি হয় আমাদের ভয় পেলে? ভয় পেলে যেটা হয় সেটা হচ্ছে কি হয়? আমাদের ঘর্ম নিঃসরণ হয়, তাই তো? প্রচুর ঘাম দেয়। টেনশন হলে, ভয় পেলে আমাদের ঘর্ম নিঃসরণ হয়। আর কি হয়? আর হয় আমাদের যে গায়ের যে রোমগুলো কি হয়? ত্বকের খাড়া খাড়া হয়ে যায় ভয় পেলে। রোম খাড়া হয়ে যায়, ঠিক আছে। আর কি হয়? এবার কি আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে আমাদের আশেপাশে কোন বিপদ এসেছে। সেই বিপদ দেখার জন্য আমাদের কি হয়? তারারন্ধ্র বা পিউপিল যেটাকে আমরা বলি, সেই তারারন্ধ্রটা প্রসারিত হয়ে যায়। তারারন্ধ্র প্রসারিত হয়ে যায়, ঠিক আছে। এই কাজগুলো মেনলি করে এই দুটো হরমোন, আপদকালীন হরমোন। অর্থাৎ যখন আমাদের বিপদ আসে তখন এই কাজগুলো করে। যখন বিপদ এলো তখন কি হয়? আমাদের খাবার সেই সময় কিছুটা কম পাচিত হলেও হবে, মানে খাবার সেই সময় না পাচিত হলেও হবে। তাহলে ও কী করে? পৌষ্টিকতন্ত্রের ওপর ক্রিয়া করে সেই সময় পেরিস্টালসিসের হার, অর্থাৎ খাবার পাচিত করার হারটাকে কমিয়ে দেয়, মানে বা বন্ধ করে দেয়। পৌষ্টিকতন্ত্রের ওপর ক্রিয়া করে, ওপর ক্রিয়া করে কি করবে? কমিয়ে দেয়। এটা কিন্তু বাড়ায় না, এই একটা জিনিসই কমে যায়, সেটা হচ্ছে পেরিস্টালসিসের হার কমিয়ে দেয়। মানে তখন খাবার না পাচিত করলেও হবে, আগে তো আমাকে বাঁচি তারপরে খাবার পাচিত করব। পেরিস্টালসিস হার কমায়। তাহলে বোঝা গেল একে আপদকালীন হরমোন কেন বলা হয়। কারণ যখন আমাদের বিপদ আসে তখন এইভাবে ও কাজ করে। কি করে কাজ করে? ব্রেন ওকে নিউরনের মাধ্যমে উদ্দীপিত করলো মেডালা তখন অ্যাড্রিনালিন নর অ্যাড্রিনালিন হরমোন নিঃসরণ করলো, এবং ওই হরমোনগুলো কোথায় কাজ করবে? বিপাকীয়ার ফলে গ্লুকোজ তৈরি করবে, শ্বাসের হার বাড়িয়ে দেবে যাতে বেশি বেশি করে অক্সিজেন শরীরে ঢুকতে পারে, হৃৎপিণ্ডের হার্ট রেট বাড়িয়ে দেবে যাতে হৃৎপিণ্ড খুব তাড়াতাড়ি পাম্প করে ব্লাডকে সারা শরীরে পৌঁছে দিতে পারে। সেই সময় ঘর্ম নিঃসরণ হবে, রোম খাড়া হয়ে যাবে, তারারন্ধ্রকে প্রসারিত করবে যাতে চারিদিকটা খুব ভালোভাবে আমরা দেখতে পাই। পৌষ্টিকতন্ত্রের ওপর ক্রিয়া করে তখন কি? তখনকার মতো খাবার পাচিত করাটাকে একটু কমিয়ে রাখবে বা বন্ধ করে রাখবে, ঠিক আছে। তাহলে আজ আমি যে দুটো আলোচনা করলাম সেটা হচ্ছে কিডনি অ্যাড্রিনাল গ্রন্থি এবং অগ্নাশয় গ্রন্থি, এই দুটো গ্রন্থি। আর একটা জিনিস যেটা হয়, কর্টেক্স হরমোনের জন্য যে রোগটা হয় সেই রোগটার নাম হচ্ছে অ্যাডিশন ডিজিজ, ঠিক আছে। অ্যাডিসনস ডিজিজ এই রোগটা হয়। এই রোগটা কার জন্য হয়? যদি কর্টেক্সের হরমোন কম ক্ষরণ হয়। এটা তোমাদের বইয়ে নেই, তো একটু বলে দিলাম। কর্টেক্স এর হরমোন নিঃসরণ কম হলে যে রোগটা হয় সেই রোগটার নাম হচ্ছে অ্যাডিসনস ডিজিজ।